মেঘের ভেতরে হারিয়ে যাওয়া এক স্বপ্নের দেশ, যেখানে পাহাড় ছুঁয়ে ফেলে আকাশ আর দূর থেকে ভেসে আসে জলপ্রপাতের সুর। চোখের সামনে খুলে যায় এক জাদুকরী পৃথিবী। এখানে আছে অসংখ্য সুন্দর জলপ্রপাত, যা যেন আকাশ থেকে নেমে আসা সাদা নীলের স্রোত। এখানে রয়েছে লিভিং রুট ব্রিজ, যা প্রমাণ করে মানুষ আর প্রকৃতির বন্ধন কতটা গভীর হতে পারে। আপনি এখানে ট্রেক করতে পারেন জঙ্গলের নিস্তব্ধ পথে, কখনো বা ঝুলন্ত সেতুতে, কখনো বা পাহাড়ের আঁকে বাঁকে। প্রতিটি পদক্ষেপে খুঁজে পাবেন জীবনের নতুন মানে। এখানে রয়েছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম, যেখানে সরল জীবন আর স্বচ্ছতা আপনাকে অবাক করবে। রহস্যময় গুহাগুলি ডেকে নিয়ে যাবে অজানা অন্ধকারে, আর স্ফটিক স্বচ্ছ নদীর জলে নৌকায় ভেসে আপনি অনুভব করবেন এক অনন্য শান্তি। এই সব কিছুরই নাম মেঘালয়। কিভাবে যাবেন মেঘালয়? কোথায় কোথায় ঘুরবেন? কতদিন সময় লাগবে? কত খরচ হবে? কিভাবে বুকিং করবেন? এই ভিডিওতে পাবেন আপনার পুরো ট্রিপের সম্পূর্ণ গাইড। চলুন শুরু করা যাক মেঘালয়ের এই অবিস্মরণীয় যাত্রা। আমি ডক্টর মিঠুন ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যাব মেঘের রাজ্য মেঘালয়ে। কলকাতা থেকে মেঘালয় পৌঁছানো খুবই সহজ। দুটি প্রধান উপায়, ট্রেন আর ফ্লাইট। প্রথমেই বলি ট্রেনের কথা। হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস বা কামরূপ এক্সপ্রেস বা বন্দে ভারত স্লিপারে করে সরাসরি পৌঁছে যাবেন গুয়াহাটি। স্লিপার ক্লাসের ভাড়া 500 থেকে 800 টাকা, 3 টায়ার এসির ভাড়া 1200 থেকে 1800 টাকা, আর বন্দে ভারত স্লিপারের ভাড়া মোটামুটি 2500 টাকার মধ্যে। আর যদি দ্রুত যেতে চান, কলকাতা থেকে গুয়াহাটি বা শিলংয়ে সরাসরি ফ্লাইট পাওয়া যায়। সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, ভাড়া সাধারণত 3000 থেকে 6000 টাকার মধ্যে। তবে আমরা ট্রেনে করে যাচ্ছি গুয়াহাটি। রাতে ট্রেনের জার্নি শেষ করে সকাল সকাল পাহাড় আর ব্রহ্মপুত্র নদ দেখতে দেখতে নির্দিষ্ট সময় পৌঁছে গেলাম গুয়াহাটিতে। ট্যুরিস্ট ডেস্টিনেশন এখন চলে এসেছে গুয়াহাটি স্টেশনে। এখান থেকেই শুরু হবে আমাদের 5 নাইট 6 ডেজ মেঘালয় ভ্রমণ আর সঙ্গে মা কামাখ্যা দর্শন। এই পুরো ট্রিপ আমরা করছি ট্যুর কিংডমের সঙ্গে, একেবারে গুয়াহাটি টু গুয়াহাটি। আর আমাদের গাড়ি চলে এসছে গুয়াহাটি স্টেশনে। সেখান থেকেই গাড়ি নিয়ে আমরা এখন একেবারে যাব মেঘালয়ের রাজধানী শিলংয়ে। শুরু হলো আমাদের মেঘালয় ভ্রমণ ট্যুর কিংডমের সঙ্গে। গুয়াহাটি থেকে মেঘালয়ের রাজধানী শিলংয়ের দূরত্ব 98 কিলোমিটার। তবে এই রাস্তায় যেতে যেতে আমরা দেখে নেব বেশ কয়েকটি স্থান। শিলং যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি লংপোতে। এখানে করে নেব লাঞ্চ। সরদারজি ধাবাতে ভেজ নন ভেজ বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। আমরা নিয়েছি আজকে ভেজ ফ্রাইড রাইস, দাম মাত্র 220 টাকা। আর এইগুলো কমপ্লিমেন্টারি, পেঁয়াজ, লেবু, আচার আর লঙ্কা। আর একটা জিনিস কমপ্লিমেন্টারি, সেটা হচ্ছে এখানকার ঝর্নার জল, মেঘালয়ের ঝর্নার জল। আর তার সঙ্গে নিয়েছি মাটন কারি, 4 পিস থাকে, দাম হচ্ছে 320 টাকা। এই হচ্ছে মাটন কারি। এই সব খেয়ে এইবার এখান থেকে মাত্র 40 কিলোমিটার দূরেই শিলং। মেঘেদের আলয় মেঘালয়, অর্থ তার অ্যাবর্ড অফ দ্য ক্লাউডস। মেঘেদের স্বর্গরাজ্য মেঘালয় 1970-এ অসম থেকে বিচ্ছিন্ন হয়ে স্বশাসিত রাজ্য গড়লেও 1972-এর 21শে জানুয়ারি 5টি জেলা নিয়ে জন্ম হয় ভারতের 21তম রাজ্য মেঘালয়ের। নির্মিত মেঘালয় বায়োলজিক্যাল পার্কের সামনে চলে এসেছি। এখানে অসংখ্য জীবজন্তু আপনারা দেখতে পাবেন। এক অনন্য অভিজ্ঞতা হবে, সে কথা আমি হলফ করে বলতে পারি। প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 25 টাকা, আর বাচ্চাদের জন্য 12 বছরের নিচে মাত্র 20 টাকা। পথের ধারে মেঘালয় বায়োলজিক্যাল পার্ক দেখে আবারও গাড়িতে উঠে পড়া। খাসি, জয়ন্তিয়া আর গারো পাহাড় নিয়ে গড়া মেঘালয় রাজ্য। মেঘালয়ের সবুজ পাহাড়ের কোলে শিলং থেকে মাত্র 15 কিলোমিটার উত্তরে অবস্থিত উমিয়াম হ্রদ, যা স্থানীয়রা বড়াপানি বলে ডাকেন। উমিয়াম লেকের সামনে চলে এসেছি। এখানে প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি, আর পার্কিং
50 টাকা। আর এখান থেকে ঠিক এই দৃশ্য দেখা যায়। এটি কোনো প্রাকৃতিক হ্রদ নয়, বরং 1960-এর দশকে উমিয়াম নদীতে বাঁধ তৈরি করে সৃষ্ট জলাধার, যা উত্তর পূর্ব ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। খাসি ভাষায় উমিয়াম মানে চোখের জল, এবং লোককথায় বলা হয় এটি এক বোনের কান্নার জল থেকে জন্ম নিয়েছে। উমিয়াম হ্রদ দেখে আবারও গাড়িতে উঠে পড়া। আজকে আমাদের আরেক গন্তব্য ডন বস্কো মিউজিয়াম। এই মিউজিয়াম নর্থ ইস্টের মধ্যে সবথেকে বড় মিউজিয়াম। এখানকার স্থানীয়দের সম্পর্কে জানা যায় প্রচুর। আর এই মিউজিয়ামে প্রবেশ মূল্য 100 টাকা জনপ্রতি। পাইন ও ফারে ছাওয়া ফুল ও ফলে শোভিত 1496 মিটার উঁচুতে ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্টের সদর তথা মেঘালয়ের রাজধানী, পপুলার শৈল শহর, সুন্দরী রূপসী শিলং। শিলং ছিল ব্রিটিশদের কাছে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। জলবায়ু ইংল্যান্ডের সম, পরিকল্পিত শহরও গড়ে ব্রিটিশ। ক্যান্টনমেন্ট বসে আপার শিলংয়ে, আর লোয়ারে খাসিয়াদের সঙ্গে মিলিজুলি করে রূপ পায় ব্রিটিশের স্বপ্ননগরী। এখান থেকে পুরো শিলং শহরকে পাখির চোখে দেখা যায়। মনে হবে আপনি চলে এসেছেন শিলং পিকে। ডন বস্কো মিউজিয়াম দেখে আবারও গাড়িতে উঠে পড়া। আমরা চলে এসেছি একেবারে শিলংয়ের প্রাণকেন্দ্রে। আমাদের পরবর্তী গন্তব্য ওয়ার্ডস লেক। এখানে জনপ্রতি টিকিট 20 টাকা মাত্র। চলুন প্রবেশ করি। 1893-94 অসমের চিফ কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ডের গড়া বাগিচা সহ ওয়ার্ডস লেক। সর্পিলাকার কৃত্রিম এই লেকের মাঝে দ্বীপ, কাঠের সেতুতে পারাপার। সেতু থেকে মাছের জলকেলি খুবই চিত্তাকর্ষক, আর বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে লেকের জলে। ওয়ার্ডস লেকে অনেকক্ষণ সময় কাটিয়ে গাড়িতে উঠে পড়লাম। প্রায় সূর্যিমামার অস্ত যাওয়ার সময় হয়েছে। আমরাও পৌঁছে গেলাম শিলংয়ের প্রাণকেন্দ্র, অর্থাৎ পুলিশ বাজারে। আর পুলিশ বাজারেই রয়েছে ট্যুর কিংডমের হোটেল রেনবো। রেনবোতে প্রবেশ করে চেকিং করে নিলাম। এবার চলুন আপনাদের ঘুরে দেখাই আমাদের রুম কীরকম ছিল। রুম যথেষ্ট স্পেসিয়াস, পুরো উডেন ওয়াল, উডেন সিলিং এবং পরিপাটি করে সাজানো, আলাদা করে বসার জায়গা, সঙ্গে রয়েছে টিভিও, আর রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট যেখানে পাবেন গরম জল। রুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পুলিশ বাজার ঘুরতে। পুলিশ বাজারে আপনারা পাবেন অনেক কিছু, ঠিক যেন কলকাতার এসপ্ল্যানেড। সারি সারি দোকান, মেঘালয়ের ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফটস থেকে বিভিন্ন ধরনের জিনিস আপনারা কিনে নিতে পারবেন। বিক্রি হচ্ছে ফ্রেশ ফ্লাওয়ার, রয়েছে এখানকার তৈরি কুকিজও। তাছাড়া এখানকার তৈরি চাদর, শাড়িও আপনারা কিনে নিতে পারেন। আমরা পুরো পুলিশ বাজার ঘুরে রাতের ডিনারে মোমো, রুটি আর চিলি চিকেন খেয়ে আবারও ফিরে এলাম ট্যুর কিংডমের হোটেল রেনবোতে। শেষ হলো প্রথম দিনের ভ্রমণ। সুপ্রভাত। আজ মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল হোটেলে স্নান করে এখন ঘড়িতে বাজে 7:30। আমরা এইবার করে নেব ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। ব্রেকফাস্টে গরম গরম রুটি নিয়েছি, রয়েছে এখানে ঘুগনি আর চা। গাড়িতে উঠে আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা এখান থেকে ইচ্ছে করলে শিলং পিক দেখে নিতে পারেন, তবে স্থানীয়দের কাছ থেকে গাড়ি নিতে হবে। 200 টাকা করে এন্ট্রি ফি। গতকালই আমরা ডন বস্কো মিউজিয়ামের ওপর থেকে দেখে নিয়েছি শিলং শহরকে, তাই আলাদা করে সেখানে গেলাম না। তাছাড়া পথের ধারেই পড়বে ইস্টার্ন এয়ারফোর্স মিউজিয়াম। 50 টাকা করে এন্ট্রি জনপ্রতি, এবং আইডি লাগবে, মানে ভোটার আইডি কার্ড বা ভোটার আইডি লাগবে প্রবেশ করার জন্য। এই সব না দেখে পাশ কাটিয়ে আমরা এখন যাচ্ছি শিলং শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এক সুন্দর জলপ্রপাত দেখতে, যার নাম এলিফ্যান্ট ফলস। প্রবেশ মূল্য 100 টাকা করে জনপ্রতি। 177 ধাপ সিঁড়ি ভেঙে আপনাকে নিচে নামতে হবে। জঙ্গলের মধ্যে অবস্থিত এই এলিফ্যান্ট ফলস। এই ফলসের আরেক নাম 3 স্টেপ ওয়াটারফল।
আর স্থানীয়দের পোশাক পরে আপনারা এখানে নাচে গানে উল্লাসে মজা করতে পারেন। আমরা এলিফ্যান্ট ফলস দেখে আবারও সিঁড়ি ভেঙে ওপরে চলে এলাম, আর সেখান থেকে ট্যুর কিংডমের গাড়ি করে আমরা এখন এগোচ্ছি চেরাপুঞ্জির দিকে। শিলং থেকে ৫৪ কিলোমিটার দক্ষিণে ১৩০০ মিটার উচ্চে খাসিদের সোহারা বা সোরা অর্থাৎ কয়লা, ব্রিটিশদের মুখে চেরা অর্থাৎ সোংরাপুঞ্জি হয়েছে চেরাপুঞ্জি। আর চেরাপুঞ্জি যাওয়ার পথে শিলং থেকে ৩০ কিলোমিটার দূরে আমরা এখন পৌঁছে গেছি মকডক ব্রিজে। মকডক থেকেই আপনি দেখতে পাবেন ডিম্পেপ ভ্যালি ভিউ পয়েন্ট। দুর্বান সিং সিএম ব্রিজ থেকেও দৃশ্যমান। এখানকার গভীর ভি আকৃতির উপত্যকা সবুজ কার্পেটের মতো, আর খাসি পোশাক পরে জিপলাইনের মজা নিতে পারবেন। আর তাছাড়া স্থানীয় খাসি পোশাক পরে এখানে ছবিও তুলতে পারবেন। এখানকার অপরূপ দৃশ্য সত্যি ভালো লাগবে। স্থানীয় মহিলারা এখানে ভুট্টা বিক্রি করছিলেন, আপনারা ইচ্ছে করলে তা খেতে পারেন। আমরা আবারও উঠে পড়লাম গাড়িতে। চেরাপুঞ্জি, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টি হয় চেরাপুঞ্জিতে। ১৮৬১ খ্রিস্টাব্দে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৯০৫ ইঞ্চি, আর ১৮৭৬ রেকর্ড গড়ে একদিনে ১০৪ সেন্টিমিটার বৃষ্টি হয়েছিল। চেরাপুঞ্জির এক অবাক বিষয় ডবল ডেকার ব্রিজ। ডবল ডেকার ব্রিজ দেখার জন্য আমরা পৌঁছে গেলাম তারনা ভিলেজে। ডবল ডেকার ব্রিজের জন্য ট্রেকিং শুরু করলাম। প্রথমে এখানে পার্কিং করে গ্রামে এখান থেকে হেঁটে যেতে হবে। যদি গাইড নিতে চান তাহলে ১০০০ টাকা করে পড়বে গাইড চার্জ একটা গ্রুপের জন্য। সে আপনি ২ জন থাকেন ৪ জন থাকেন সেটা আলাদা ব্যাপার। আমরা গাইড নিইনি, কারণ রাস্তা খুবই সোজা। আপনাদের দেখাবো, প্রথমে দেখাবো একটি সিঙ্গেল ডেকার ব্রিজ, তারপরে ডবল ডেকার ব্রিজ, তারপরেও আরও অনেক কিছু চমক রয়েছে। তবে অবশ্যই একটা করে এরকম লাঠি নিয়ে নিন, ভাড়া ২০ টাকা জনপ্রতি। আমরাও তাই নিয়ে নিয়েছি, এবার এগিয়ে চলবো। শুরু করলাম ডবল ডেকার ব্রিজ ট্রেকিং। প্রায় ৩৫০০ সিঁড়ি নামতে হবে আপনাদের। আবার ডবল ডেকার ব্রিজ দেখে আরও এগোতে হবে রেনবো ফলসের দিকে। ফেরার সময় উঠতে হবে আবার ৩৫০০ সিঁড়ি। তাই যাদের মনের জোর, সাহসিকতা এবং পায়ের জোর আছে তারাই এই ট্রেকিং করবেন। ৩০ মিনিট নামার পর এখানে রাস্তা দুদিকে বেঁকে গেছে। এই দিকে গেলে আপনার ডবল ডেকার ব্রিজ, আর এই দিকে গেলে হচ্ছে লংগেস্ট সিঙ্গেল ডেকার ব্রিজ। আমরা আগে সিঙ্গেল ডেকার ব্রিজটা দেখে আসি, এখান থেকে ৩ মিনিট মাত্র। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা নেমে গেছে। সিঙ্গেল ডেকার ব্রিজের টিকিট মূল্য জনপ্রতি ২০ টাকা করে। আর যদি আপনার সাথে গোপ্রো থাকে বা ভিডিও ক্যামেরা যদি তুলতে হয়, ভিডিও রিল তুলতে হয়, তাহলে তার জন্য আলাদা করে ১০০ টাকার টিকিট নিতে হবে। জঙ্গলের মধ্যে প্রজাপতিরা আপন মনে খেলে বেড়াচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জীবন্ত প্রাকৃতিক ব্রিজের সামনে। এই দেখুন, সামনে একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজটা এখনও তৈরি হচ্ছে, মানুষজনকে উঠতে দেওয়া হয় না। এর পেছনেই দেখুন আরেকটি ব্রিজ রয়েছে, ওইখানে কিন্তু আমরা উঠবো। চলুন, এই ব্রিজের পরে পরবর্তী ওই ব্রিজটা, যা তথাকথিত লংগেস্ট সিঙ্গেল ডেকার ব্রিজ, সেখানে উঠি। বিশ্বের অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক সেতু, যা খাসি জনগোষ্ঠীরা শতাব্দী প্রাচীন জ্ঞান ও ধৈর্যের ফসল। ডুমুর গাছের নমনীয় শিকড় দিয়ে নদীর ওপরে বেঁধে দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে সেতু, যা বর্ষার জলে আরও মজবুত হয়। একক সেতু তৈরিতে ১৫ থেকে ২৫ বছর সময় লাগে। এটি কোনো সিমেন্ট বা লোহার সাহায্য ছাড়াই শতাব্দী ধরে টিকে রয়েছে, কারণ শিকড়গুলো ক্রমাগত বাড়তে থাকছে আর সেতুর তলা দিয়ে প্রবাহমান নদী। লংগেস্ট সিঙ্গেল ডেকার রুট ব্রিজ দেখে এখন আমরা আরও নিচের দিকে নামছি। ৩৫০০ সিঁড়ি ভেঙে আমাদের দেখতে যেতে হবে ডবল ডেকার ব্রিজ, তাই হাতে কিন্তু সময় রাখবেন যথেষ্ট। আমরা 11:30টায় ট্রেকিং শুরু করেছি। ৪৫ মিনিটের মধ্যে সিঙ্গেল ডেকার ব্রিজটা দেখা হয়ে গেছে, আর তারপর আরও নিচে নামছি। কতক্ষণ সময় লাগে সেটা পরে বলছি। তবে যাদের পায়ে ব্যথা তারা ভুল করেও আসবেন না।
ভীষণ পরিমাণের কষ্টকর এই ট্রেক। পথ বড়ই দুর্গম, পার করতে হবে বেশ কয়েকটি হ্যাঙ্গিং ব্রিজও। ওই দেখুন সামনে পাহাড়ি এক নদী, তার ওপরে ঝুলন্ত লোহার সেতু। একজন পারাপার করাই দুর্গম, তাই ধীরে ধীরে সময় নিয়ে আপনাকে পার করতে হবে এই ঝুলন্ত লোহার সেতু। আর সেতুর তলায় অনেক নিচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি এক নদী। যেমন ভয়ঙ্কর তেমনই রোমাঞ্চকর এই যাত্রা। লোহার সেতু পার করে চলে এলাম পাহাড়ের এই দিকে, আরও সামনের দিকে এগোচ্ছি। সঙ্গে অবশ্যই গ্লুকোজ, জল এবং শুকনো খাবার রাখবেন। পথে যেতে যেতে দেখতে পেলাম প্রজাপতিদের সম্মেলন। কি মিষ্টি এই ছন্দ, ওরা নিজেরাই তালে তালে ঘুরে বেড়াচ্ছে। আর দেখা পেলাম এক অদ্ভুত প্রকার। এই সব দেখতে দেখতে এখন দাঁড়িয়ে রয়েছি আরেক ওয়াকিং সাসপেনশন ব্রিজের ওপরে। এই ব্রিজও পার করতে হবে। সেই ব্রিজ পার করে গ্রামে প্রবেশ করতে দেখা পেলাম আর এক ছোট্ট লিভিং রুট ব্রিজের। ছোট্ট পাহাড়ি নদীর ওপরে এই লিভিং রুট ব্রিজ। আর এটা পার করলেই আমরা পৌঁছে যাব প্রাকৃতিক বিস্ময় ডবল ডেকার ব্রিজে। এই যে সিঁড়ি ওপরে উঠে গেছে, এই সিঁড়ি পার করে চলে এলাম ডবল ডেকার ব্রিজে। অবশেষে 3 ঘন্টা ট্রেক করে ঘেমে নিয়ে পৌঁছালাম ডবল ডেকার ব্রিজে। প্রকৃতির অদ্ভুত নিদর্শন। আমরা ডবল ডেকার ব্রিজের ঠিক ওপরে দাঁড়িয়ে রয়েছি। নিচে রয়েছে দেখুন আরেকটি ব্রিজ। নিচের ব্রিজটা আরেকটি জিনিস আমি এখানে দেখাই। এখানে দেখুন আরেকটি ব্রিজ তৈরি হচ্ছে। মানে সামনের কিছু বছরে আমরা কিন্তু ডবল ডেকার ব্রিজ আর দেখতে পারবো না, দেখব ট্রিপল ডেকার ব্রিজ। পরপর 3টে প্রাকৃতিকভাবে তৈরি অনন্য সুন্দর ব্রিজ। নংরিয়াত গ্রামের ডবল ডেকার লিভিং রুট ব্রিজ শুধু একটি সেতু নয়, খাসি জনগোষ্ঠীর শতাব্দী প্রাচীন জ্ঞান, ধৈর্য ও প্রকৃতির সঙ্গে অটুট বন্ধনের এক জীবন্ত প্রমাণ। খাসি সম্প্রদায় 500 বছরেরও বেশি সময় ধরে এই জীবন্ত সেতু তৈরির কাজ করে আসছে। ব্রিটিশ আমলে ইঞ্জিনিয়ার স্যার জর্জ এভারেস্ট 1835 সালে এই প্রযুক্তির প্রথম উল্লেখ করেন। আর এই ডবল ডেকার ব্রিজটি 1980-র দশকে সম্পূর্ণ হয়েছে, যা দুটি সেতুর সমন্বয়ে গড়া। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত। এই সেতু প্রকৃতি বান্ধব, প্রকৌশলের আদর্শ, কোনো সিমেন্ট ছাড়াই শতাব্দী ধরে টিকে আছে। ডবল ডেকার ব্রিজ দেখে আমরা এখন যাত্রা শুরু করলাম রেনবো ফলসের দিকে। প্রথমে ন্যাচারাল সুইমিং পুল বা ব্লু লেগুন দেখে নিন। এখানে নীল জল আর স্তূপাকার পাথর আপনার মন ভরিয়ে দেবে। এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে 3টি সাসপেনশন ব্রিজ পার করে পাথুরে সিঁড়ি বেয়ে 40 মিনিটের মধ্যে আমরা চলে এলাম রেনবো ওয়াটারফলসে। ঝর্ণার নিচে নীলাভ স্বচ্ছ এক লেক, চারিপাশে ঘন জঙ্গল, সূর্যের আলোয় রামধনু ফুটে ওঠে। সব কিছু দেখে ট্রেকিং করে চলে এলাম পার্কিং লটে। সেখান থেকে ট্যুর কিংডমের গাড়ি করে চলে এলাম চেরাপুঞ্জির সুন্দর এক হোমস্টে, যা ট্যুর কিংডমের তত্ত্বাবধানে। হোমস্টেতে প্রবেশ করে প্রথমে চেকিং করে নিলাম, আর তারপর চলে এলাম রুমে। রুম যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে ডবল বেড, আলাদা করে বসার জায়গা, রয়েছে ওয়ার্ডরবও। আরেকটি ভালো লাগার জিনিস তা হলো রুমের সঙ্গে সুন্দর অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, যেখানে পাবেন গরম জল, কারণ ট্রেকিংয়ের পরে এই গরম জল কিন্তু ভীষণ প্রয়োজন। আর সঙ্গে রয়েছে অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে রাতের চেরাপুঞ্জিকে মায়াবী দেখাচ্ছে। ডবল ডেকার ব্রিজ আর রেনবো ফলস দেখে ভীষণ টায়ার্ড। চেরাপুঞ্জিতে এই খুব সুন্দর হোমস্টেতে চলে এসেছি। এসে অর্ডার দিয়েছি একেবারে সাদামাটা খাবার। দেখুন গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ আর স্যালাড। এই সব খেয়ে এবার শান্তির ঘুম। এই ডিনার কিন্তু প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত নয়। নতুন দিনের শুভারম্ভ। আজ আমাদের মেঘালয়ের 3য় দিনের ভ্রমণ। সকালবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম দৃশ্য দেখতে দেখতে গরম চা আর এখানে ব্রেড বাটার টোস্ট চলে এসছে। এই খেয়ে
স্নান করে এবার চেরাপুঞ্জির বেশ কয়েকটি উল্লেখযোগ্য গুহা আজ দেখতে যাব। ট্যুর কিংডমের গাড়ি আমাদের হোটেলের সামনেই অপেক্ষা করছিল। সেই গাড়ি করে আমরা আজ ঘুরে দেখব পুরো চেরাপুঞ্জি। প্রথমে এখন আমরা চলেছি আমাদের হোটেল থেকে 16.5 কিলোমিটার দূরে এক অনন্য সুন্দর জলপ্রপাত দেখতে। আর চেরাপুঞ্জি মানেই সবুজ পাহাড়, সবুজের হাতছানি আর সর্পিল রাস্তা। আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম জলপ্রপাতের সামনে। ইন্ডিয়ার 7th লার্জেস্ট ওয়াটারফল কিনরিম ওয়াটারফলসের সামনে ট্যুরিস্ট ডেস্টিনেশন। কিমরিম ওয়াটারফল উচ্চতায় 305 মিটার অর্থাৎ 1001 ফুট উচ্চতা এবং 3টি স্তরে বিভক্ত। এটি শুধু দৃশ্যমান সৌন্দর্য নয়, খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এখানকার স্থানীয় লোককথায় এই জলকে দেবতার আশীর্বাদ বলে মনে করা হয়। কিমরিম ওয়াটারফলস দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ ভিউ পয়েন্টের কাছে। মেঘে ঢাকা বাংলাদেশ এখান থেকে দেখা যায়। মেঘে ঢাকা বাংলাদেশ দেখা যাচ্ছে। এই পারে রয়েছে বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্ট। আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করে আবারও গাড়িতে উঠে পড়লাম। আমরা এখন চলে এসেছি কাখোর রামহাতে। প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। এখান থেকে বাংলাদেশ এবং 200 ফুট উঁচু উল্টো শঙ্কু আকৃতির পাথর শিবলিঙ্গের মতন দেখতে পাওয়া যায়। শিবলিঙ্গ দেখে আবারও গাড়িতে উঠে পড়া। পরের ডেস্টিনেশন থাংকারাং পার্ক। থাংকারাং পার্কে চলে এসেছি। এখানকার প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি আর ভিডিও ক্যামেরার চার্জ 100 টাকা করে। থাংকারাং পার্ক একটি সুন্দর বাগান যা বাংলাদেশের সমভূমির প্যানোরামিক ভিউয়ের জন্য বিখ্যাত। 100 একর জুড়ে বিস্তৃত এই পার্কে অসংখ্য অর্কিড, সবুজ গাছপালা এবং পিকনিকের জন্য আদর্শ। পরিষ্কার দিনে বাংলাদেশের সিলেটের সমতল দেখা যায়। প্রচুর ফুল দেখে অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম এই পার্কে। ন্যাচারাল শ্যাম্পু, প্রকৃতির দান। পার্ক দেখে আবারও গাড়িতে উঠে পড়া। পুরো চেরাপুঞ্জি অপূর্ব সুন্দর। প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা বাঁকে রয়েছে এক এক অনন্য নিদর্শন। আমরা এখন চলে এসেছি এক সুন্দর জলপ্রপাতের সামনে। নাম তার ডবল ড্রাইভ ওয়াটারফল। দাঁড়িয়ে রয়েছি ডবল ড্রাইভ ওয়াটারফলসের সামনে। নর্মাল ট্যুর প্ল্যানে এই জায়গাটা থাকে না। ট্যুর কিংডমের সঙ্গে ঘুরলে এরকম কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে পাবেন। সোহরায় অবস্থিত ডবল ড্রাইভ ফলস খামাত খাড়াই নামেও পরিচিত। মেঘালয়ের একটি গোপন জলপ্রপাত যেখানে দুটি ধারায় জল গড়িয়ে পড়ছে। ঘন জঙ্গল আর পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এই ফলস অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য খুবই পছন্দের। এখানে জল এসে পড়ছে ছোট্ট এক কুণ্ডের জায়গায়, যার রং নীলাভ। ঝর্ণার পাশে রয়েছে ছোট্ট বালির বিচও। লুকোনো জলপ্রপাত দেখে ট্যুর কিংডমের গাড়ি করে এখন যাব চেরাপুঞ্জির অন্যতম দ্রষ্টব্য স্থান 7 সিস্টার ওয়াটারফলস দেখতে। 7 সিস্টার ওয়াটারফলস ভারতের চতুর্থ সর্বোচ্চ জলপ্রপাত। উচ্চতা 1033 ফুট। 7টি সমান্তরাল স্রোতের জলধারা পাহাড়ের খাড়া চড়াই থেকে নিচে নামছে। এই 7 ধারাই 7 সিস্টার। 7 সিস্টার ওয়াটারফলস দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমরা এখন যাব এক প্রাকৃতিক বিস্ময় দেখতে। মাসমাই কেভস। মাসমাই কেভসের প্রবেশ মূল্য 30 টাকা করে জনপ্রতি। আর সামান্য কিছুটা ট্রেক করে আমরা প্রবেশ করব গুহায়। সোহারার সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে আছে মাসমাই, মেঘালয়ের সবচেয়ে সুন্দর লাইমস্টোন গুহা। প্রথম পদক্ষেপেই আপনি অবাক হবেন। ছাদ থেকে ঝুলছে হাজার হাজার স্ট্যালেগমাইট স্তম্ভ, যা ছোট্ট আলোয় দেখে মনে হচ্ছে বরফের জলপ্রপাত। সরু সুড়ঙ্গ ধরে এগোতে এগোতে
কষ্ট করতে হবে, তবে পৌঁছে যাবেন বিশাল এক চেম্বারে। 50 ফুট উঁচু গুহার ছাদ, মেঝেতে স্ট্যালেগমাইট জঙ্গল, জলের ফোঁটা পড়ছে ছিপছিপ করে। প্রতিটি ফোঁটায় লক্ষ লক্ষ বছরের গল্প বহন করে যেন চলেছে। ঠান্ডা ভেজা বাতাসের শিহরণ, দূরে অদৃশ্য স্রোতের গুঞ্জন। এখানে সময় থমকে যায়। প্রকৃতি কিভাবে পাথর কেটে ভাস্কর্য করেছে তা দেখে বিস্ময়ে দাঁড়িয়ে থাকবেন। মাত্র 150 মিটার জায়গা, তবে এই গুহার দৈর্ঘ্য কিন্তু 1 কিলোমিটার। পৃথিবীর গহীন অন্ধকার থেকে বেরিয়ে আসুন আবার আলোর জগতে। চেরাপুঞ্জি ঘুরতে ঘুরতে ঘড়িতে তাকিয়ে দেখি বাজে প্রায় 1:30, তাই সময় হয়ে গেছে লাঞ্চেরও। খুব খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি সাফায়ার রেস্টুরেন্টে। এখানে বিভিন্ন থালি পাওয়া যায়, ভেজ, ফিশ, এগ, চিকেন, মাটন। আমরা নিয়েছি চিকেন থালি, দাম 270 টাকা। কী কী রয়েছে দেখুন, কী সুন্দর রয়েছে ভাত, এখানে আলু মাখার ডাল, পানিরের তরকারি, রাজমা, চাটনি, লেবু, দই এবং অবভিয়াসলি চিকেন। লাঞ্চ করে গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি মেঘালয়ের খাসি পাহাড়ের কোলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী আশ্রম দেখতে, রামকৃষ্ণ মিশন, যা 1931 সাল থেকে স্থানীয় উপজাতীয় সম্প্রদায়ের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কল্যাণকর কাজ করে আসছে। 1928 সালে সেল্লা গ্রামে শুরু হয় এই সেবা, স্বামী প্রভানন্দের নেতৃত্বে। বর্তমানে 30 শয্যার হাসপাতাল, মোবাইল মেডিকেল ইউনিট, ছেলে মেয়েদের হোস্টেল, টেলারিং সেন্টার, কম্পিউটার সেন্টার চালু রয়েছে। রামকৃষ্ণ মিশন দেখে মাত্র 10 মিনিটের মধ্যে আমরা চলে এলাম নো কালিকাই ওয়াটারফলসের সামনে। নো কালিকাই জলপ্রপাত ভারতের সবচেয়ে উঁচু খাড়া জলপ্রপাত। উচ্চতা প্রায় 1115 ফুট এবং জল এসে পড়ছে এক বড় পুকুরে, যার রঙও নীলাভ। স্থানীয় কথা অনুযায়ী এক তরুণী লিকাইয়ের দুঃখ কাহিনী থেকেই এই নাম। সেই দুঃখের গল্প নিয়েই জলপ্রপাতটি আজ পর্যটন ও কৌতূহলের কেন্দ্র। নৌকালিকায় জলপ্রপাতের পাশে স্থানীয় মহিলারা দারচিনি, হাতের কাজ, হলুদ বিক্রি করে। আপনারা ইচ্ছে করলে তা সংগ্রহ করতে পারেন। নৌকালিকায় জলপ্রপাত দেখে চেরাপুঞ্জিতে অবস্থিত বেশ কয়েকটি লুকোনো অচেনা জলপ্রপাত আমরা এখন দেখতে যাব। তার মধ্যে অন্যতম যেই জলপ্রপাত, সেখানে চলে এসেছি, নামও তার প্রুট ওয়াটারফলস। প্রুট জলপ্রপাত উচ্চতায় প্রায় 40 মিটার। এক সুন্দর জলপ্রপাত, চারিদিকে গাছপালা আর মেঘের আঁচলে ঘেরা পাহাড়ি পরিবেশের মাঝে লুকিয়ে আছে এই ঝর্ণা। প্রুট ফলস দেখে আবারও গাড়িতে উঠে পড়লাম। তবে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে দিই, প্রত্যেকটা ফলসই দেখতে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে। 50 টাকা করে লাগে টিকিট, আর গাড়ির পার্কিং লাগে কোথাও 20 টাকা, কোথাও বা 30 টাকা। আমরা এখন চলে এসেছি জানাইলার ফলসে। ঘন জঙ্গল আর তার মাঝখানে এই ঝর্ণা পাথরের গা বেয়ে আছড়ে পড়ছে। অপূর্ব সুন্দর এখানকার ভিউ। ফেরার পথে দেখে নিন আর এক জলপ্রপাত, লোকলা জলপ্রপাত। ছোট্ট নিরিবিলি এই ঝর্ণা দুটি ধারায় নামছে। অপূর্ব সুন্দর এখানকার পরিবেশ। আমরা এই স্থানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে বেশ কয়েকটা পছন্দ মতন ছবি তুলে এখন ফিরব ট্যুর কিংডমেরই হোটেল, যা চেরাপুঞ্জিতে অবস্থিত, যা আমরা গতকাল ছিলাম। রাত গভীর হয়ে এসছে, তাই এখন সময় হয়ে গেছে ডিনারের। আজকে ডিনারে গরম গরম হাত রুটি, এখানকার সুন্দর স্যালাড, আর এই দেখুন চিকেন কারি, এই সব খেয়ে ঘুমিয়ে পড়া। চতুর্থ দিন সকাল সকাল স্নান করে নিয়েছি। আজ এই সুন্দর ব্রেকফাস্ট করে লুচি, তরকারি আর চা খেয়ে বেরিয়ে পড়ব। বেশ কিছু দ্রষ্টব্য স্থান দেখতে দেখতে যাব মৌলিংলং। ট্যুর কিংডমের গাড়ি করে শুরু হলো চতুর্থ দিনের ভ্রমণ। চেরাপুঞ্জি থেকে 15 কিলোমিটার দূরে আজকে আমাদের প্রথম গন্তব্য গার্ডেন অফ কেভস। সময় লাগলো 30 মিনিটের মতো। গার্ডেন অফ কেভসে প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা করে, আর পার্কিং 50 টাকা। প্রবেশ করলাম গার্ডেন অফ কেভসে। প্রথমে আমরা চলে এসেছি পালেনসিয়াম গুহা দেখতে।
পাহাড়ের বুকে লুকোনো এক প্রাচীন রাজপ্রাসাদের গোপন ঘর। ভেতরে ঢুকলেই মনে হবে কোনো এক অতীতে চলে এসেছি। অন্ধকারে ছড়ানো এই জায়গা, হাঁটতে হাঁটতে রোমাঞ্চ অনুভব করবেন। পরের গন্তব্য খাইতসাম সিএম জলপ্রপাত। ছোট্ট ছোট্ট ধারা পাথরের মাঝখান দিয়ে এসে পড়ছে, মনে হচ্ছে গাছের পাতায় ঝরা রোদে ঝিলিমিলি করে পড়ছে ছোট্ট ছোট্ট বাড়ি ধারা। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হবে আপনি এক শীতল পরশ অনুভব করছেন। আরও সামনের দিকে এগোতে থাকলাম। এখন চলে এসেছি স্টিউময় এক বড় পাথরের সামনে, যেখানেও রয়েছে এক সুন্দর জলপ্রপাত। পাথরের গা বেয়ে জল নামছে। এখানেও বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে আমরা এখন যাচ্ছি থিম্মাই গুহা দেখতে, যা এক ঝুড়ির মতন প্রাকৃতিক ভাস্কর্য। ভেতরে ঢুকলে ছোট ছোট আলোয় প্রাকৃতিক ভাস্কর্য দেখা যায়। গুহা থেকে বেরোতে আরও সামনের দিকে এগোলে পৌঁছালাম খাইথার দিঙে। জল পাথরের বেয়ে ধাপে ধাপে নামছে, যেন প্রকৃতি সিঁড়ি বানিয়েছে। পরের গন্তব্য খাইত উংলোয়াই জলপ্রপাত। পাথর ঘেঁষে জল নামছে, অপূর্ব এখানকার দৃশ্যপট। আপনি এখানে দাঁড়ালে জলের ঝাপটা আপনার গায়ে এসে লাগবে। এখানে রয়েছে আরও বেশ কয়েকটি ঝর্ণা। আরও সামনের দিকে এগিয়ে আসুন, ওই দেখুন দেখা যাচ্ছে এক অপূর্ব সুন্দর ঝর্ণা, খাইত আরস্তাদ। এই ঝর্ণাটি পাথরের ফাঁকে লুকিয়ে রয়েছে। দেখে মনে হবে যেন প্রকৃতি সযত্নে লুকিয়ে রেখেছে এই ঝর্ণাকে। পরের গন্তব্য উমায় খিল্লুং। পাথরের বুকে ছোট্ট বাচ্চা ঘুমিয়ে রয়েছে মায়ের গর্ভে। এখন বাঁশের সেতুতে পা দিয়ে এগিয়ে চলেছি। এখান থেকে চলে এলাম দাওয়াই, অর্থাৎ ছোট্ট এক জলের ধারা, যেখানে রয়েছে মেডিসিনাল ওয়াটার। তা খেয়ে আবারও বাম্বু ব্রিজ পেরিয়ে এখন আমরা যাচ্ছি আরেক প্রাকৃতিক নিদর্শন দেখতে। মাওরহন্দ হৃদয় আকৃতির পাথর, পাহাড়ের বুকে অদৃশ্য হাতে আঁকা এক প্রেমের চিহ্ন। গার্ডেন অফ কেভস দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। মৌলিংলং যাওয়ার পথে চলে এসেছি গোল্ড পাইন ধাবাতে। এখানে আমরা খাবো চাইনিজ। নিয়েছি দেখুন মাশরুম এগ চাউ, দাম নিয়েছে 160 টাকা। আর এখানে চিকেন হট অ্যান্ড শার স্যুপ, দাম 160 টাকা। এই খেয়ে রওনা দেবো মৌলিংলংয়ের উদ্দেশ্যে। লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি মৌলিংলংয়ের দিকে। পথে দেখে নেব ভিউ পয়েন্ট এবং ঝর্ণাও। এখন আমরা চলে এসেছি তাংগ্যাম মাসিভ ভিউ পয়েন্ট। এখানে রয়েছে ছোট্ট এক হ্রদ, আর তার সামনে ধরা দেয় এক অনন্য সুন্দর ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে দূরে সবুজ পাহাড় আর তার উপরে মেঘ খেলে বেড়ানোর দৃশ্য আপনার মনকে মোহিত করবে। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে আবারও নিচে নেমে উঠে পড়লাম ট্যুর কিংডমের গাড়িতে। শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে দেখে নিলাম এক সুন্দর জলপ্রপাত। বৃষ্টি খুব জোরে হচ্ছিল, তাই আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম। বৃষ্টি কমতে আমরা চেরাপুঞ্জি থেকে 80 কিলোমিটার দূরে এখন চলে এসেছি মেঘালয়ের পাহাড়ি কোলে অবস্থিত এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, নাম তার মৌলিংলং। এই মৌলিংলংয়েই রয়েছে ট্যুর কিংডমের ব্যাম্বু কটেজ আর রুমও। দেখুন যেই রুমে আমরা ছিলাম, রুম কতটা বড়, কতটা স্পেসিয়াস। রয়েছে সুন্দর গ্রামের ছোঁয়া, আর রুমের সঙ্গে রয়েছে অবশ্যই অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, গরম জলের ব্যবস্থাও। তাছাড়া এখানে রয়েছে ব্যাম্বু কটেজও, একেবারে ট্র্যাডিশনাল। মেঘালয়ের আদিবাসীরা যেরকম থাকেন সেরকম আপনারা থাকতে পারবেন। আমাদের রুমে চেকিং করে ফ্রেশ হয়ে নিলাম। ওল্ড পার্কিং লটের কাছে সুনিতাদির যে হোমস্টে রয়েছে সেখানে আমরা রয়েছি। আমার পেছনে সুনিতাদি দাঁড়িয়ে আছে। নমস্কার দিদি।
দিদির রান্না কিন্তু ভীষণ ভালো, যেরকম হোমস্টেও ভালো, রান্নাও কিন্তু ভীষণ ভালো। দেখুন রান্নার মধ্যে ভাত, এখানকার লোকাল সবজির ভাজা, আলু ভাজা, ডাল, এখানে স্যালাড রয়েছে, নিজের মতো করে চাটনি বানানো, আর দেখুন এই সুন্দর চিকেন, একদম লোকাল স্থানীয়দের হাতের একদম লোকাল চিকেন। তো এই সব খাবো, এবং আপনারা কিন্তু আসলে সুনিদারদির এখানে থাকতে তো হবেই, তার সঙ্গে কিন্তু খেতেও হবে। ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সুপ্রভাত, এশিয়াস ক্লিনেস্ট ভিলেজে আপনাদের স্বাগত। আজ আমাদের মেঘালয় ভ্রমণের পঞ্চম দিন। ভগবানের নিজস্ব বাগান এই মৌলিংলংয়ে আছি। এত সুন্দর গ্রাম। কাল সন্ধেবেলা এসেছি, আপনাদের দেখিয়েছি মুরগি ডাকছে। সকালবেলার স্নিগ্ধ গ্রামের পরিবেশ একটু ঘুরি। গ্রামের মানুষের পরিচ্ছন্নতা, বাঁশের তৈরি বাড়ি, চারিদিকে ফুলের বাগান আর প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধুত্ব, এই এক আদর্শ গ্রামের প্রতিচ্ছবি। এখানকার স্থানীয় খাসি সংস্কৃতি, বাঁশ নির্মিত ঘরবাড়ি, প্রকৃতি পূজার ঐতিহ্য এখনও যেন সজীব। পুরো গ্রাম ঘুরে গ্রামের শেষ প্রান্তে চলে এলাম স্কাই ভিউ পয়েন্টের বাঁশের টাওয়ারে বা ব্যাম্বু ব্রিজে। এই ব্রিজের ওপর উঠে আপনি দেখতে পাবেন বাংলাদেশ। বাংলাদেশের সমতল ভূমি স্পষ্টভাবে দেখা যায়। আরও আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের সবুজ মাঠ ও নদীর দৃশ্য এখান থেকে দেখতে পাবেন। পুরো মৌলিংলং গ্রাম ঘুরে হোটেল থেকে চেক আউট করে আবারও উঠে পড়লাম ট্যুর কিংডমের গাড়িতে। মৌলিংলং গ্রাম থেকে বেরোলেই প্রথমেই রাস্তার ধারে পড়বে ব্যালেন্সিং রক, প্রকৃতির এক অদ্ভুত কারিগরি নিদর্শন, যেখানে এক বিশাল বালু পাথর খুব ছোট ভিতের ওপর এমনভাবে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে যেন মাটির টান আর ভারসাম্যের নিয়মটাই পাল্টে ফেলেছে। আবারও গাড়ি আমাদের সামনের দিকে এগিয়ে চলেছে। আমরা যেমন এইবারের মেঘালয় ভ্রমণের ডবল ডেকার ব্রিজ দেখিয়েছি, এই মৌলিংলং গ্রামের পাশেই রয়েছে আরেক জীবন্ত সেতু, লিভিং রুট ব্রিজ। আমাদের গাড়ি এসে থামলো পার্কিংয়ে। সেখান থেকে পায়ে পায়ে আমরা এখন যাচ্ছি মানুষ প্রকৃতির পরিপূর্ণ বন্ধুত্বের এক জীবন্ত উদাহরণ, যেখানে রাবার ফিগ গাছের শেকড়কে পাতলা বাঁশ বা আরেকা খোল দিয়ে নদীর ওপরে নিয়ে গিয়ে বছরের পর বছর ধরে শেকড়ের সঙ্গে শেকড় বেঁধে তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে এগুলি মৃত কাঠ বা কংক্রিটের বদলে জীবিত সংযোগের চিহ্ন। এইগুলো বন্যা এবং মেঘালয়ের ভারী বৃষ্টি সহ্য করে সময়ের সাথে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এই ব্রিজ আজ ইউনেস্কো তালিকাভুক্ত লিভিং রুট ব্রিজ, কালচারাল ল্যান্ডস্কেপ নামে স্বীকৃত এবং মানব গাছ সম্পর্কের এক চূড়ান্ত উদাহরণ হিসেবে গণ্য হয়। লিভিং রুট ব্রিজ দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। এখন আমরা যাব ডাউকির দিকে। ৭৩ কিলোমিটারের রাস্তা। পথের ধারে দেখে নিতে পারেন বর্ন হিল ফলস। আমরা গাড়ি থেকেই এই জলপ্রপাত দেখে আরও সামনের দিকে এগোলাম। এখানে একদিকে ভারত আর একদিকে বাংলাদেশ, মাঝে কাঁটা তারের বেড়া। দুই দেশ, তাই মাঝখানে কাঁটা তার। একদিকে বাংলাদেশ, একদিকে ভারত। দেখতে দেখতে ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের গাড়ি এসে থামলো। পার্কিং থেকে পায়ে হেঁটে সুপারি বাগানের মাঝখান দিয়ে আমরা এখন যাব এক নদী দেখতে, যেই নদী স্বচ্ছ কাঁচের মতন। নাম তার ডাউকি। যেহেতু এই স্থান ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানায় অবস্থিত, তাই বিএসএফ এর কড়া নজরদারি সবসময় থাকে। এখানে এসে ৮০০ টাকার বিনিময়ে একটি বোট বুকিং করে নিলাম। একটি বোটে ৩ জন করে বসতে পারেন। ডাউকি মেঘালয়ের এক অদ্ভুত জায়গা, যেখানে উমঙ্গট নদীর স্বচ্ছ জলে ভেসে চলে ছোট ছোট নৌকা। তবে বৃষ্টি হওয়ার জন্য এবং মেঘালয়ের দিকে রাস্তা তৈরি করার জন্য জল এখন ঘোলাটে। নৌকা চলতেই মনে হয় যেন আপনি অন্য জগতে চলে এসেছেন।
নদীর দুপাশের সবুজ পাহাড়, গাছপালা আর বাংলাদেশের সীমান্তের দৃশ্য দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার এই ভ্রমণই মনকে শান্ত করে দেয়। এই নদী শুধু সৌন্দর্যের সমাহার নয়, স্থানীয় মাছ ধরা, বাণিজ্য আর পর্যটন শিল্পের কেন্দ্র। এক কথায় ডাউকি নদীর নৌকা যাত্রা হলো প্রকৃতির এক ম্যাজিক্যাল অভিজ্ঞতা। ডাউকি নদীর ওপর ভাসতে ভাসতে কেটে গেল অনেকক্ষণ সময়। 1 ঘন্টার ওপর অতিবাহিত করে আমরা আবারও এখন ফিরে যাব আমাদের পার্কিং লটে। করে নেব ব্রেকফাস্ট, কারণ আজকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করা হয়নি, অনেক সকালবেলা বেরিয়েছি। ব্রেকফাস্ট করে এখন রওনা দিলাম শিলংয়ের দিকে। পথে দেখে নেব বেশ কয়েকটি সুন্দর জলপ্রপাতও। আমরা এখন চলে এসেছি ক্রাংসুরি জলপ্রপাত দেখতে। বেশ কিছুটা পথ ট্রেকিং করে আপনাদের নিচে নামতে হবে, সময় লাগবে প্রায় 1/2 ঘন্টার মতো। ক্রাংসুরি জলপ্রপাত খুবই স্বচ্ছ এবং অনেকেই বলে থাকেন ভারতের অন্যতম সবচেয়ে নীল এই জলপ্রপাত। এই জলপ্রপাত আপনাকে মুগ্ধ করবেই। জল এসে পড়ছে বড় এক ন্যাচারাল সুইমিং পুলে, যেখানে রয়েছে নীল জলরাশি। এখানে আপনারা ইচ্ছে করলে সাঁতারও কাটতে পারেন, তবে সবসময় সতর্কতা অবলম্বন করে। অনিন্দ্য সুন্দর ঝর্ণা দেখে আবারও গাড়িতে উঠে পড়া। আমরা এখন চলে এসেছি জুয়াইয়ের কাছে, আর এখানেই রয়েছে আরেকটি সুন্দর জলপ্রপাত। প্রায় আপনাদের 400টি মতন সিঁড়ি নিচে নামতে হবে, আর তাহলেই পৌঁছে যাবেন ত্রাসি ওয়াটারফলসে। এখান থেকে সবুজ ভ্যালি অপূর্ব দেখতে লাগে। মেঘালয়ের জয়ন্তিয়া হিলসের একটি সুন্দর জলপ্রপাত, যা স্থানীয়ভাবে জোয়াইয়ের এলিফ্যান্ট ফলস নামেও পরিচিত। এই জলপ্রপাতটির নামকরণ করা হয়েছে এক স্থানীয় যোদ্ধার নামানুসারে, তাই এটি শুধু এক প্রাকৃতিক আকর্ষণ নয়, স্থানীয় লোককথার সঙ্গেও জড়িত। আবারও গাড়িতে উঠে পড়লাম। আমরা আজ সকালবেলা মৌলিংলং থেকে বেরিয়ে ডাউকি দেখে এখন ফিরলাম শিলংয়ে। প্রায় 170 কিলোমিটার জার্নি, তাই ছিলাম ভীষণ টায়ার্ড। শিলংয়ে ফিরে হোটেলে ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আজ শিলং ভ্রমণের ষষ্ঠ তথা শেষ দিন। ট্যুর কিংডমের হোটেল রেনবো থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে চেক আউট করে নিলাম। তারপর ট্যুর কিংডমেরই গাড়ি করে আমরা এখন যাচ্ছি 98 কিলোমিটার দূরে গুয়াহাটিতে, আর সেখানে দর্শন করে নেব মা কামাখ্যা মন্দির। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 শিখরের নীলাচল পাহাড়ে 525 ফুট উঁচু শিব পর্বতে কামাখ্যা মন্দির। বিদেহরাজ জনকপুত্র নর কামরূপ জয় করে দেবীর সেবায় নিযুক্ত হন, আর দেবী হন রাজকুল বিগ্রহ। তন্ত্র সাধনার পীঠস্থান কামাখ্যা, পূর্ণ শক্তিপীঠ। আমি দাঁড়িয়ে রয়েছি 51 সতীপীঠের অন্যতম আদি সতীপীঠ কামাখ্যা মন্দিরে। এখানে আমরা পুজো দেবো, তারপর এখান থেকে সরাইঘাট এক্সপ্রেসে করে আবার যাব কলকাতার উদ্দেশ্যে। ডিম্বাকার মৌচাকের আদলে শিখর, 7টি চূড়া, প্রস্ফুটিত পদ্মের ওপর 3টি স্বর্ণ কলস, তার উপরে সোনার ত্রিশূল, নানান ভাস্কর্য, দেওয়ালময়। প্রাচীন অহোম স্থাপত্যের নিদর্শন। এই মন্দিরে দুর্গা, কালী, তারা, কমলা, উমা ও চামুণ্ডার প্রতিভূ রূপে পুজো হচ্ছেন দশমহাবিদ্যার অন্যতমা পঞ্চরত্নের সিংহাসনে অষ্টধাতুর দেবী কামাখ্যা। খুবই জাগ্রতা এই দেবী, 51 পীঠের এক পীঠ। বিষ্ণুচক্রে খণ্ডিত সতীর যোনি পড়েছিল এখানে। ভারতে যোনি পুজোর প্রথা একমাত্র রয়েছে কামাখ্যায়। বিদ্যুৎহীন আলো আধারিতে সিঁড়ি নেমে দেবীর অবস্থান গুহা মন্দিরে। সুন্দরভাবে বাঁধানো যোনি বেদির ফাটল ফুঁড়ে ঝর্ণারূপী বেরিয়ে আসা জলে থই থই অন্তপুর অর্থাৎ দেবীকুণ্ড। কামাখ্যা মাকে দর্শন করে যজ্ঞকুণ্ডে যজ্ঞ হচ্ছে তা দেখে নিলাম, মন বড়ই পুলকিত। তারপর মন্দির থেকে বেরিয়ে মা কামাখ্যার অন্ন সেবা ক্ষেত্রে চলে আসলাম। বিনা পয়সায় মা কামাখ্যার প্রসাদ গ্রহণ করে এখন আপনাদের জানিয়ে দেব পুরো ট্রিপের খরচাপাতি কি কি আর বুকিং কিভাবে হবে।
আমাদের মেঘালয়া ভ্রমণ একেবারে অন্তিম লগ্নে। 5 রাত 6 দিনের এই সুন্দর ট্রিপ আমরা করলাম ট্যুর কিংডমের সঙ্গে। প্যাকেজের মধ্যে রয়েছে গুয়াহাটি টু গুয়াহাটি কার সার্ভিস, হোটেল এবং ব্রেকফাস্ট, আর আমাদের নিজেদের খরচায় লাঞ্চ, ডিনার এবং প্রত্যেক জায়গার এন্ট্রি ফি, বাকি আলাদা খরচাপাতি। আর এই পুরো প্যাকেজ আপনাদের বুক করতে হলে এখন স্ক্রিনে দেখুন 2টি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। এই ফোন নাম্বারে ফোন করলেই বুকিং হয়ে যাবে মেঘালয়ার এই জানা অজানা সুন্দর ট্রিপ। এবার খরচাপাতিতে আসি। দেখুন, এই সব ট্রিপের খরচা মূলত হয় গাড়িতে। আপনারা যদি 4 সিটার গাড়ি নেন এবং যদি 2 জন আসেন তাহলে জনপ্রতি খরচা মাত্র 20,500 টাকা। আর এটাই ওই 4 সিটার গাড়িতে যদি 4 জন আসেন খরচা কমে দাঁড়াবে 13,900 টাকায়। যদি বড় গ্রুপে আসবেন ভাবছেন, যদি 6 জন আসেন তাহলে একটু বড় গাড়ি লাগবে, সেক্ষেত্রে জনপ্রতি খরচা মাত্র 13,300 টাকা। তাহলে বুক করে ফেলুন এই সুন্দর মেঘালয়া ট্রিপ ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে। শেষ হলো আমাদের মেঘালয় ভ্রমণ। এখান থেকে আমরা যাব গুয়াহাটি, সেখান থেকে ট্রেনে করে কলকাতা। আজকে ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে মেঘালয় ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে মূল্যবান। এবং অবশ্যই শেয়ার করুন ট্যুরিস্ট ডেস্টিনেশনের এরকম ইনফরমেটিভ ভিডিও। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।